আমরা পড়ছিলাম অ্যানিম্যাল কিংডম। ওকে, তো অ্যানিম্যাল কিংডমের মধ্যে আমরা অলরেডি দুটো ফাইলাম কমপ্লিট করে ফেলেছি, দ্যাট ইজ ফাইলাম পরিফেরা অ্যান্ড ফাইলাম নিডেরিয়া। এই দুটো ফাইলাম আমরা অলরেডি দেখে ফেলেছি। একদম প্রথম থেকে কী করে অ্যানিম্যালটা ডেভেলপ করেছে অ্যাজ এ স্পঞ্জ থেকে তারপরে কীভাবে নিডেরিয়াস লাইক হাইড্রা, জেলিফিশ এগুলো তৈরি হয়েছে, সেগুলো সব তোমরা অলরেডি পড়ে ফেলেছো। আজকে আমরা একটা নতুন ফাইলাম শুরু করব। আজকে আমাদের টপিক ফাইলাম টিনোফোরা। সো ফাইলাম নিডেরিয়ার থেকে একটু ডেভেলপড একটা ফাইলাম, দ্যাট ইজ ফাইলাম টিনোফোরা, বাট দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ফাইলাম। ওকে, এটার এটার সম্পর্কে যখন আমরা লাস্টলি দেখব যে এই টিনোফোরা ফাইলামটা কেন এতটা ইন্টারেস্টিং এবং কেন এতটা মিস্টেরিয়াস বলা যেতে পারে যে টিনোফোরা ফাইলামটা। ওকে, তো দেখো টিনোফোরা ফাইলাম সম্পর্কে জানার আগে এখানে তোমরা একটা অর্গানিজমের ছবি দেখতে পাচ্ছ। ইয়েস, দিস ইজ নট এ লাইট বাল্ব, দিস ইজ নট এ টুনি বাল্ব, ওকে, দিস ইজ অ্যান অর্গানিজম। এটা হচ্ছে কি এক ধরনের টিনোফোরা, এটা একটা টিনোফোরা। এই টিনোফোরারা সমুদ্রের অনেক গভীরে থাকে, মানে লাইক 3000 মিটার, সমুদ্রের 3000 মিটার গভীরে এদেরকে দেখতে পাওয়া যায়। এবং এই টিনোফোরারা মানে এতটাই গভীরে থাকে, তো এরা এতটাই গভীরে থাকে যে যখন এদের ছবি তোলা হচ্ছে তখন দেখো আশপাশটা খানিকটা ব্ল্যাকিশ হয়ে গেছে, মানে অতদূর অবধি সানলাইটও খুব একটা যে পৌঁছায় তা নয়। এবং টিনোফোরারা হয়ে যাচ্ছে কি যে টিনোফোরারা এতটাই ডিপ ওশেনের মধ্যে থাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে টিনোফোরারা একা একা থাকতে পছন্দ করে, মানে একটা টিনোফোরা এক জায়গায় থাকে, এরা কোনো কলোনি ফর্মেশন করে থাকে না। বুঝতে পারলে? তাহলে টিনোফোরারা অনেক ডিপ ওশেন, একদম সমুদ্রের অনেক গভীরে থাকে এবং জেনারেলি একা একা থাকে। সেই জন্য টিনোফোরাদের তোমরা যখন লাস্টলি দেখবে যে টিনোফোরারা দে আর অ্যাট প্রেজেন্ট এট এ ডেড এন্ড অফ দ্য ফুড চেইনের একদম শেষ প্রান্তে এসে থাকছে টিনোফোরারা। এবং টিনোফোরাদের ফুড চেইনের মধ্যে কোনো সিগনিফিকেন্টও নেই, দে হ্যাভ ভেরি লিস্ট সিগনিফিকেন্ট ইন দ্য ফুড চেইন। তো এই যে আমি কথাটা বলছি যে ফুড চেইনের মধ্যে টিনোফোরাদের সিগনিফিকেন্ট নেই বা ফুড চেইনে একটা ডেড এন্ডে এসে পড়েছে টিনোফোরা, এটা কেন, এটা তোমরা লাস্টলি একদম যখন আমরা শেষ করবো টিনোফোরাকে তখন আমি লাস্টলি এই ব্যাপারটা দিয়েই কনক্লুড করব। ওকে, তো তোমরা দেখো ফার্স্টলি এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। সেই ছবিটা কেমন না খানিকটা টুনি বাল্বের মতো। তার মানে কি যে এই টিনোফোরা অর্গানিজমটার থেকে কি নিঃসরিত হচ্ছে, লাইট নিঃসরিত হচ্ছে, লাইট এমিট করছে টিনোফোরা। তাহলে দেখো লাল লাইট এখানে এমিট করছে। সো দিস ইজ অ্যান অর্গানিজম অ্যান্ড দিস ইজ অ্যান টিনোফোরা। ঠিক আছে, তো এই টিনোফোরা এই অর্গানিজমটা সম্পর্কেই আমরা ডিসকাস করবো আজকে। ওকে, তো ফার্স্ট যে পয়েন্টটা যে টিনোফোরারা অ্যাজ দে আর প্রেজেন্টেড এজ দ্য ডেড এন্ড অফ দ্য ফুড চেইন, যেহেতু এরা একটা ফুড চেইনের একেবারে ডেড এন্ডে এসে পৌঁছে গেছে এবং দে হ্যাভ ভেরি লিটল সিগনিফিকেন্ট ইন দ্য ফুড চেইন, সেই জন্য টিনোফোরাদের অনলি ফিউ স্পিসিস, অনলি খুবই কম সংখ্যক স্পিসিস বা খুবই কম সংখ্যক প্রজাতি টিনোফোরান্সদের দেখতে পাওয়া যায়। অ্যান্ড তোমরা শুনলে অবাক হবে যে টিনোফোরান্সদের অনলি 100 স্পিসিস আর প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে টিনোফোরান্সদের অনলি 100 স্পিসিস আর প্রেজেন্ট, মাত্র 100টার মতো স্পিসিস টিনোফোরাদের দেখতে পাওয়া যায়। এরা খুব একটা যে হাইলি ডিস্ট্রিবিউটেড, সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে, প্রচুর অ্যাবান্ডেন্স, মানে অনেক অর্গানিজমস রয়েছে টিনোফোরার, এরকম নয়। ঠিক আছে, এদের সংখ্যা খুবই কম এবং মাত্র 100খানা স্পিসিসই এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবারে দেখো তাহলে আমরা যেভাবে প্রত্যেকটা ফাইলাম পড়ি তো সেইভাবেই আমরা শুরু করব। যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এদের হ্যাবিট্যাট, মানে এরা কোথায় থাকে। তাহলে জেনারেলি এরা কোথায় থাকছে, দে আর অ্যাকোয়াটিক। ঠিক আছে, অ্যাকোয়াটিক তার মানে কি জলে থাকে। এবং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দে আর এক্সক্লুসিভলি মেরাইন। ঠিক আছে, দে আর এক্সক্লুসিভলি মেরাইন। তার মানে কি যে এরা একমাত্র সমুদ্রেই থাকে, সমুদ্র ছাড়া অন্য কোথাও এদেরকে দেখতে পাওয়া যায় না। তাহলে একমাত্র সমুদ্রের মধ্যেই দেখতে পাওয়া যায় এবং সমুদ্রের মধ্যেও যেখানে সেখানে নয়, ডিপ ওশেনে, ডিপ সমুদ্রে দেখতে পাওয়া যায়। তাহলে এক্সক্লুসিভলি মেরাইন অ্যান্ড দে আর প্রেজেন্ট ইন ডিপ ওশেন। ঠিক আছে, ডিপ ওশেন বলতে বলা যায় যে 3000 মিটার আন্ডার দ্য ওশেন। তাহলে ভাবো যে টিনোফোরারা সমুদ্রের কতটা গভীরে থাকে। তাহলে সমুদ্রের এত গভীরেও অর্গানিজমসরা রয়েছে যারা লাইট এমিট করছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি মিস্টেরিয়াস অলসো। তো সমুদ্রের একদম গভীরে 3000 মিটার গভীরে তুমি গিয়ে দেখবে যে কিছু ছোটো ছোটো অর্গানিজমস ঘুরে বেড়াচ্ছে যারা টুনি বাল্বের মতো লাইট এমিট করছে। ঠিক আছে, সো দে আর নাথিং বাট টিনোফোরাস। ওকে, তাহলে এটা হচ্ছে টিনোফোরাদের হ্যাবিট্যাট।
এবারে টিনোফোরাদের কিছু কমন নেমসও আছে। দেখো এটাকে অনেকটা বাদামের মতো দেখতে লাগছে, ঠিক আছে, ওয়ালনাটস, এটাকে অনেকটা ওয়ালনাটসের মতো দেখতে লাগছে, কিংবা তুমি বলতে পারো যে না দাদা এটাকে ওয়ালনাটসের মতন দেখতে, জেলির মতো দেখতে লাগছে। সো ইয়েস, এটাকে জেলির মতো দেখতে লাগছে, ঠিক আছে। তাহলে সেই জন্য এদের কমন নেম হচ্ছে, টিনোফোরাদের কমন নেম হচ্ছে, দেখো কমন নেমস মানে হচ্ছে জেনারেলি সাধারণত যে নামে ডাকা হয় টিনোফোরাসদের, কমন নেমস হচ্ছে কি না সি ওয়ালনাটস, কিংবা বলতে পারো সি নয়, কম্ব জেলিস। কম্প কেন বলছে, এখানে কম্প কথাটা কেন আসছে এটা আমি মেনশন করবো একটু পরে, ঠিক আছে। তাহলে এদেরকে যেহেতু জেলির মতো লাগছে তাই এই জন্য এটাকে বলা হচ্ছে কম্প জেলিস। তাছাড়া আর একটা বলা হয় দ্যাট ইজ সি গুজবেরিস, ঠিক আছে, সি গুজবেরিস। সো এগুলো হচ্ছে টিনোফোরাসদের কমন নেম। সো কমন নেমস, এই তিনটে কমন নেম খুবই ইম্পর্টেন্ট, এই তিনটে এনসিআরটিতেও আছে, ঠিক আছে। তো এই কমন নেম তিনটে মনে রাখবে, সি ওয়ালনাট, কম্ব জেলিস আর সি গোসবেরিস। সো দিস আর দ্য কমন নেমস অফ টিনোফোরা। তাহলে আমরা দুটো পয়েন্ট দেখে ফেললাম, একটা হচ্ছে হ্যাবিটেট, দে আর এক্সক্লুসিভলি ম্যারাইন, এক্সক্লুসিভলি কথাটা ভুলে যেও না, দে আর এক্সক্লুসিভলি ম্যারাইন, ঠিক আছে, এক্সক্লুসিভলি ম্যারাইন মানে একমাত্র সমুদ্রেই থাকে, অ্যান্ড দেয়ার কমন নেমস আর সি ওয়ালনাটস, কম্ব জেলিস আর সি গুসবেরিস, ঠিক আছে। এরপরে আমরা কি দেখব, থার্ড পয়েন্ট, যে এদের সিমেট্রি কেমন, সিমেট্রি। সো দে আর রেডিয়ালি সিমেট্রিক্যাল, দেখো রেডিয়ালি সিমেট্রিক্যাল মানে আর নিশ্চয়ই বলে দিতে হবে না, অলরেডি আমরা দুটো ফাইলাম পড়ে ফেলেছি, এবং সেখানে আমি সিমেট্রি নিয়ে মানে অনেক ডিসকাশন করেছি। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে রেডিয়ালি সিমেট্রিক্যাল মানে কি, তো সেটা আমি আর নতুন করে বলছি না, দে আর রেডিয়ালি সিমেট্রিক্যাল। তারপরে লেভেল অফ অর্গানাইজেশন যদি আমরা দেখি, দে শোস টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। এখানে আমি একটা কোশ্চেন করব, তোমরা সেই কোশ্চেনের উত্তরটা কমেন্টে বলবে, ঠিক আছে, যে হোয়াট ইজ দ্য লেভেল অফ অর্গানাইজেশন ইন পরিফেরাদের লেভেল অফ অর্গানাইজেশন কি কেমন, এবং অলসো আরও একটা উত্তর দেবে যে লেভেল অফ অর্গানাইজেশন ইন নিডেরিয়াদের লেভেল অফ অর্গানাইজেশন কী, ঠিক আছে। এই দুটো উত্তর কিন্তু তোমরা কমেন্টে অফকোর্স দেবে, যে পরিফেরাদের লেভেল অফ অর্গানাইজেশন কী অ্যান্ড নিডেরিয়ান্সদের লেভেল অফ অর্গানাইজেশন কী। আমরা টিনোফোরাদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, মানে এদের ক্ষেত্রে টিস্যু তৈরি হয়েছে কিন্তু অর্গ্যান তৈরি হয়নি। তারপরে দেখো জার্ম লেয়ার, যদি আমরা দেখি জার্ম লেয়ার, এদের ক্ষেত্রে কেমন জার্ম লেয়ার রয়েছে, তাহলে নাম্বার 5 এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক মানে কি, এদের ক্ষেত্রে শুধুমাত্র এক্টোডার্ম আছে এবং এন্ডোডার্ম আছে, নো মিজোডার্ম ইজ প্রেজেন্ট। তাহলে অনলি এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম ইজ প্রেজেন্ট অ্যান্ড নো মিজোডার্ম ইজ প্রেজেন্ট। তাহলে এদের ক্ষেত্রে কী আছে, আউটার ectoderm and inner endoderm, and in between them no mesoderm is present, rather there is a cellular layer, undifferentiated cellular layer, that is called mesoglial layer. তাহলে between these two layer, okay, between them there is a undifferentiated মেজোগ্লিয়া লেয়ার দেখতে পাওয়া যায়, বাট এদের ক্ষেত্রে কোনো মিজোরাম নেই, নো মিজোরাম। যদি মিজোরাম থাকতো তাহলে কি বলতাম, ডিপ্লোব্লাস্টিক। যেহেতু মিজোরাম নেই তাই এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। তাহলে এদের ক্ষেত্রে যেহেতু মিজোরাম নেই এবং যেহেতু এদের ক্ষেত্রে মানে অনলি দুটো জার্ম লেয়ার দেখতে পাওয়া যাচ্ছে, আউটার এক্টোডার্ম অ্যান্ড ইনার এন্ডোডার্ম, তাহলে তোমরা একটা কমন সেন্স খাটিয়ে এখানে একটা প্রশ্নের উত্তর দাও তো, যে এরা সিলোমেট হবে নাকি অ্যাসিলোমেট হবে নাকি সিউডোসিলোমেট হবে, এটা বলো, ঠিক আছে। এটাও তোমরা কমেন্টে বলবে যে এদের সিলোম কেমন হবে, মানে এরা সিলোমেট হবে, ট্রু সিলোমেট হবে, সিউডোসিলোমেট হবে
নাকি অ্যাসিলোমেট হবে, এই পয়েন্টটা কিন্তু তোমরা এখানে কমেন্টে বলবে। দেখো এখানে মাথায় রাখবে যে এদের ক্ষেত্রে কিন্তু মিজোরাম নেই, দ্যাট মিন্স এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। তাহলে যারা ডিপ্লোব্লাস্টিক তারা কি ট্রু সিলোমেট হতে পারে, নাকি তারা সিউডো সিলোমেট হতে পারে, নাকি তারা অ্যাসিলোমেট? ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা তোমরা কমেন্টে বলবে। তাহলে কমেন্টে বলার জন্য 3টে কোশ্চেন হয়ে গেল অলরেডি, এবং তোমরা অ্যাক্টিভলি কমেন্টে উত্তরগুলো দাও। যদি তোমরা অ্যাক্টিভলি এই ভিডিওটার সাথে পার্টিসিপেট না করো তাহলে এটা জাস্ট একটা সিম্পল ভিডিও হয়ে থেকে যাবে। এটা কিন্তু তাহলে আর একটা মানে লার্নিং ভিডিও হবে না, বুঝতে পারলে? তাহলে তোমরা অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেটও করো। এরপরে দেখো নাম্বার 6 যে আমরা পয়েন্টটা দেখবো, যে তাহলে আমরা দেখে নিলাম জার্ম লেয়ার কেমন আছে। নাম্বার 6 হচ্ছে এরা কি কলোনি ফর্মেশন করে? নো, দে আর সলিটারি। সলিটারি মানে বুঝো, সলিটারি মানে হচ্ছে তারা একা একা থাকে, এক একটা তোমার টিনোফোরা ঘুরে বেড়ায়, একসাথে কলোনি ফর্মেশন করে কিন্তু এরা ঘুরে বেড়ায় না। ঠিক আছে, সো নাম্বার 6 এটা তোমরা ছোটো করে পয়েন্টটা লিখে নাও যে দে আর সলিটারি। ওকে, দ্যাট মিন্স নো কলোনি ফর্মেশন হয়ে গেল। নেক্সট পয়েন্ট যেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা ছবিটাতেও দেখলাম, যে দিস টিনোফোরান্স দে আর ট্রান্সপারেন্ট। বুঝতে পেরেছো? দে আর জেলি লাইক, দে আর ট্রান্সপারেন্ট। এই পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে যে দে আর ট্রান্সপারেন্ট। ওকে, সো দে আর ট্রান্সপারেন্ট, দে আর ট্রান্সপারেন্ট অ্যান্ড জেলি লাইক, রাইট? দেখুন এটা হয়ে গেল। এবারে নেক্সট পয়েন্ট কি দেখো, যে 8 এদের ক্ষেত্রে নিমাটোসাইটস বা নিউরোব্লাস্ট সেলস থাকে না। দেখো যেহেতু নিমাটোসাইটস বা নিউরোব্লাস্ট সেলস থাকে না, তাই এদেরকে নিডেরিয়ান্সদের থেকে আলাদা করে একটা ফাইলামে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে দে ডু নট হ্যাভ দ্য নিমাটোসাইটস অর নিমাটোসাইটস আর অ্যাবসেন্ট। তাহলে নিমাটোসাইটস কাদের থাকে? নিডেরিয়ান্সদের থাকে। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে এদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম বা গ্যাস্ট্রোভাস্কুলার সিস্টেমও বলতে পারো, যে টোটাল গ্যাস্ট্রোভাস্কুলার সিস্টেমটা কেমন। গ্যাস্ট্রোভাস্কুলার সিস্টেম, ঠিক আছে। তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার সিস্টেম এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্যাস্ট্রোভাস্কুলার সিস্টেম দিস ইজ কোয়াইট ডেভেলপড দেন দ্য নিডেরিয়ান্স। তাহলে ইট ইজ slightly developed. Okay, so this is gastrovascular system, this is developed than নিডেরিয়া। নিডেরিয়ানদের থেকে কিন্তু এটা ডেভেলপড। আমি যদি একটা টিনোফোরার ছবি এখানে আঁকি তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোন দিক থেকে কোন অ্যাঙ্গেলে এরা ডেভেলপ করেছে, মানে ডেভেলপ হয়েছে। ঠিক আছে, দেখো ভালো করে ছবিটাকে খেয়াল করবে, যে এই ছবিটা ভালো করে খেয়াল করবে যে এইভাবে থাকে এরা। দেখো ভালো করে, তোমরাও ছবিটা পারলে এঁকে নাও এখানে। ঠিক আছে, একই সাথে, তাহলে তোমাদের বুঝতে এবং সুবিধা হবে এবং কনসেপ্টটাও ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে এইরকমভাবে এদের বডিটা থাকছে। দেখো এইটা হচ্ছে একটা টিনোফোরার বডি। ঠিক আছে, তাদের বডির মাঝখানে এরকম ক্যাভিটি থাকছে, বডি ক্যাভিটি থাকছে, এবং আমি বডির ভিতরের বেশি ডিটেলসে যাব না। এটা ধরে নাও একটা ক্রস সেকশন আর কি, এবং সাইড থেকে বেরিয়ে আসছে এরকম কিছু টেন্টেকেলসটা বেশি চওড়া হয়ে গেল, সাইড থেকে বেরিয়ে আসছে। এরা কারা? এরা হচ্ছে টেন্টেকেলস। এইবারে দেখো এদের ক্ষেত্রে গ্যাস্ট্রোভাস্কুলার সিস্টেম এটা ডেভেলপ কেন বলছি, কারণ এদের ক্ষেত্রে দুটো ওপেনিং দেখতে পাওয়া যায়। নিডেরিয়ান্সের ক্ষেত্রে একটাই ওপেনিং দেখেছিলাম, দ্যাট অ্যাক্টস অ্যাজ বোথ মাউথ অ্যান্ড অ্যানাস। ঠিক আছে, নিডেরিয়ান্সদের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম? একটাই ওপেনিং ছিল তাদের বডিতে, এবং সেই একটা ওপেনিংই অ্যাজ ওয়েল অ্যাজ মাউথ এবং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানাস, মুখ এবং অ্যানাস দুটো হিসাবেই ফাংশন করতো। কিন্তু টিনোফোরার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। টিনোফোরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে দু ধরনের ওপেনিং তৈরি হয়েছে। একটা তো মাউথ, সো দিস ইজ দ্য মাউথ। ওকে, তো ফার্স্টলি আমরা দেখতে পাচ্ছি যে একটা ওপেনিং এখানে রয়েছে। দেখো দিস ওপেনিং, দিস ইজ দ্য মাউথ, যেটা আমি রেড দিয়ে দেখাচ্ছি, ভালো করে দেখো। তো এই ওপেনিংটা কি? এই ওপেনিংটা হচ্ছে মাউথ। এটা কি? এটা হচ্ছে মাউথ।
এইবারে দেখো পিছনের দিকে পস্টেরিয়রলি আরেকটা ওপেনিং রয়েছে। এই ওপেনিংটার মাঝখানে এখানে দেখো, ভালো করে দেখো, এখানে কিছু সেলস থাকে, এখানে কিছু সেল থাকে এবং এই সেলের দু সাইড থেকে দুটো ওপেনিং, ছোটো ছোটো ওপেনিং এরকমভাবে তৈরি হয়। আমি জুম করে দেখাচ্ছি, এখানে কিছু সেল থাকে এবং সেলের দু সাইড থেকে দুটো ছোটো ছোটো ওপেনিং এইভাবে তৈরি হয়। এই যে দুটো ছোটো ছোটো ওপেনিং, এই মাঝখানে এই যে সেলুলার স্ট্রাকচারটা, এই সেলটায় তার সাইড থেকে তৈরি হয়েছে, এই দুটো হচ্ছে অ্যানাল পোর। ঠিক আছে, দিস টু আর হোয়াট, দিস টু আর অ্যানাল পোর্স, টু অ্যানাল পোর্স। বাট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে মাথায় রাখতে হবে, এই যে দুটো অ্যানাল পোর দেখতে পাওয়া যাচ্ছে, দে আর নট ট্রু অ্যানাস, নট ট্রু অ্যানাস। তাহলে খানিকটা তো ডেভেলপড হলো, কিন্তু পুরোপুরি কমপ্লিটলি ডেভেলপড ডাইজেস্টিভ সিস্টেম এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ এদের টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাওয়া যায় না। অফকোর্স এদের ক্ষেত্রে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়, তাই তুমি ওইভাবে ডাইজেস্টিভ সিস্টেম তো এখানে দেখতে পাবে না। কিন্তু এখানে এদের বডিতে দুটো ওপেনিং আমরা দেখতে পাই, একটা হচ্ছে অ্যাক্সেস মাউথ এবং আরেকটা মানে একটা পেয়ার অফ ওপেনিং, দ্যাট ইজ দ্য অলসো কল্ড দ্য অ্যানাল পোর্স, বাট দে আর নট দ্য ট্রু অ্যানাস। ওকে, তারপরে দেখো এখান থেকে দেখো মাউথ থেকে, এখান থেকে যখন মাউথ থেকে আমরা ভিতরের দিকে ঢুকবো, ধরে নাও এখান থেকে খাবারটা ঢুকছে, খাবারটা ভিতরের দিকে ঢুকছে, এইভাবে ঢুকছে, ঢুকে এখানে একটা ছোটো চেম্বার তৈরি হয়েছে, তাই না? এই যে চেম্বারটা, এটাকে জেনারেলি বলে ফ্যারিংস, মানে এটা জেনারেলি ফ্যারিংসের মতো একটা স্ট্রাকচার, বাট ইট ইজ নট দ্য ট্রু ফ্যারিংস, বাট দিস ইজ দ্য ফ্যারিংস লাইক স্ট্রাকচার। তাহলে এই যে চেম্বারটা এখানে তৈরি হয়েছে, দিস ইজ কল্ড দ্য ফ্যারিংস। এবং তারপরে খাবারটা ফ্যারিংস থেকে কোথায় যাচ্ছে? তারপরে দেখো খাবারটা ফ্যারিংস থেকে চলে যাচ্ছে এইরকম মাঝখানে আরেকটা চেম্বারে, অ্যান্ড দিস চেম্বার ইজ কল্ড দ্য স্টোম্যাক। বাট রিমেম্বার, দিস ইজ নট দ্য ট্রু স্টোম্যাক, বিকজ এদের ক্ষেত্রে টিস্যু লেভেল অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়, এখানে স্বাভাবিকভাবেই কোনো ধরনের অর্গ্যান ওইভাবে তৈরি হয়নি, বাট দিস ইজ লাইক দ্য স্টোম্যাক। ওকে, সো এটা আমরা বলতে পারি স্টোম্যাক, বাট দিস ইজ নট দ্য ট্রু স্টোম্যাক। তাহলে এই জন্য আমরা বলছিলাম যে এখানে ফ্যারিংসের মতো স্ট্রাকচার, স্টোম্যাকের মতো স্ট্রাকচার, অ্যানাল পোর্সের মতো স্ট্রাকচার, এগুলো যেহেতু দেখতে পাওয়া যাচ্ছে, তাই আমরা বলছি যে এদের গ্যাস্ট্রোভাস্কুলার সিস্টেম দিস ইজ ডেভেলপড দেন দ্য সিনিডেরিয়ান্স। বুঝে গেল? এরপরে দেখো এদের আমরা দেখতে পাচ্ছি এগুলো কি টেন্টাকেলস। ওকে, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার একটা ডিনোফোরার ছবি। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ডিনোফোরার ছবি, বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল এদের গ্যাস্ট্রোভাস্কুলার সিস্টেম। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট যেটা দেখব যে রেসপিরেশন এবং এক্সক্রিশন এরা কীভাবে করছে। যে রেসপিরেশন এবং এক্সক্রিশন, রেসপিরেশন মানে হচ্ছে শ্বসন এবং এক্সক্রিশন মানে হচ্ছে রিমুভাল অফ ওয়েস্ট মেটেরিয়ালস, এটা এরা জেনারেলি বডি সারফেসের থ্রুতেই করে থাকে। তাহলে রেসপিরেশন অ্যান্ড এক্সক্রিশন through the body surface, respiration and excretion through body surface. Okay, through body surface, right? এদের ক্ষেত্রে কোনো স্কেলেটাল সিস্টেমও থাকে না, তোমরা দেখতেই পেলে এটা একটা জেলির মধ্যে স্ট্রাকচার, এর আবার কি স্কেলেটাল সিস্টেম থাকবে? সো দে ডু নট হ্যাভ এনি স্কেলেটাল সিস্টেম, নো স্কেলেটাল সিস্টেম ইজ অলসো পার্ট। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখতে হবে, 12 নম্বর, দেখো 12 নম্বর পয়েন্টটা, এদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম নিডেরিয়ান্সদের থেকে খানিকটা ডেভেলপ করেছে, কারণ এরা গভীর সমুদ্রে থাকে, একা একা থাকে এবং এরা ফ্রি সুইমিং মানে সাঁতার কাটতে পারে, তাই এদের নার্ভাস সিস্টেমটা একটু ডেভেলপড হওয়া দরকার। যদি তারা আশেপাশের জিনিসগুলোকে সেন্স না করতে পারে, ওই গভীরতায় তারা যদি ডেপথ অফ ওয়াটার ভালো করে সেন্স না করতে পারে, তাহলে তারা সাঁতার কাটবে কীভাবে? তাই এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেভেলপড নার্ভাস সিস্টেম দেখতে পাওয়া যায় দেন দ্য নিডেরিয়া। ঠিক আছে, তাহলে দে হ্যাভ ডেভেলপড নার্ভাস সিস্টেম দেন নিডেরিয়া। তাহলে নিডেরিয়ানদের থেকে এদের ক্ষেত্রে একটু ডেভেলপড নার্ভাস সিস্টেম দেখতে পাওয়া যায়। সেটা আসলে কি, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জালকের মতো নার্ভ সেলস তৈরি হয়েছে। ঠিক আছে, জালকের মতো মানে জালের মতো নার্ভ সেলস তৈরি হয়েছে, দ্যাট ইজ অলসো কল্ড দ্য নার্ভ নেট। তাহলে আমরা বলবো যে দেয়ার ইজ ডেভেলপমেন্ট অফ
নার্ভ নেট। ওকে, এদের ক্ষেত্রে নার্ভ নেটের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় এবং এদের ক্ষেত্রে কিছু সেন্সারি নার্ভাস সেলসও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাছাড়া নার্ভ নেটের সাথে সাথেও এদের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়, প্লাস সেন্সারি নার্ভাস আর নার্ভ সেলসও এদের ক্ষেত্রে থাকে এবং এই সেলসগুলোর নাম তোমরা অলরেডি জানো, তোমরা অলরেডি দেখেছো যে এরকম কিছু সেন্সারি নার্ভ সেল নিডেরিয়ান্সদের ক্ষেত্রেও ছিল। সো টিনোফেরন্সদের ক্ষেত্রেও নার্ভ নেটের পাশাপাশি এরকম কিছু সেন্সারি নার্ভ সেলস থাকে। দিস নার্ভ সেলস আর কল্ড স্ট্যাটোসাইট সেলস। ওকে, স্ট্যাটোসাইট সেলস, very very important. These sensory nerve cells are also present in টিনোফোরান্স। এবং তোমরা কি জানো যে এই সেন্সারি নার্ভ সেলসগুলো আসলে কোথায় থাকে? তোমরা অলরেডি দেখে ফেলেছো এই সেন্সারি নার্ভ সেলসগুলো আসলে কোথায় থাকে। আমরা যখন টিনোফোরার ছবিটা দেখলাম, আমরা দেখলাম যে এখানে কিছু এই অরেঞ্জ কালারের যে সেলগুলো আমরা দেখতে পেলাম, দিস আর অ্যাকচুয়ালি নাথিং বাট দ্য স্ট্যাটোসাইট সেলস। দিস আর দ্য স্ট্যাটোসাইট সেলস অর সেন্সারি নার্ভ সেলস। এই সেন্সারি নার্ভ সেলগুলো কী করছে অ্যাকচুয়ালি? এই সেন্সারি নার্ভ সেলগুলো দে সেন্স দ্য সারাউন্ডিং অ্যান্ড মেনটেন দ্য ব্যালেন্স ডিউরিং দ্য মোশন। সো দে ক্যান সেন্স দ্য সারাউন্ডিং or environment, sense the surrounding environment, okay, and maintain ব্যালেন্সকে মেনটেন করছে ডিউরিং মুভমেন্ট। তাহলে মুভমেন্টের সময় ব্যালেন্সকে মেনটেন করছে এই সেন্সারি সেলসগুলো, দ্যাট আর কল্ড স্ট্যাটোসাইটস। ওকে, তারপরে দেখো যে এদের লোকোমোশন সম্পর্কে জানবো। তাহলে আমরা দেখলাম যে এদের নার্ভ সেলস। এরপরে দেখো নাম্বার 13 যে এদের লোকোমোশনটা কেমন হয়। লেট আস টক অ্যাবাউট দ্য লোকোমোশন। তোমরা অলরেডি শুনে নিয়েছো যে দে আর মোটাইল, দে আর ফ্রি সুইমিং, তাই তো? দে আর ফ্রি সুইমিং, কিন্তু সুইমিংয়ের জন্য তো কিছু একটা অ্যাপেন্ডেজ থাকা দরকার, তাই না? ফ্লাজেলা বা সিলিয়া। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু নোট ডাউন যে এত একটা ভাস্ট অর্গানিজম, ঠিক আছে, যার ক্ষেত্রে লোকোমোটরি অর্গান হিসেবে ফ্লাজেলা থাকে না কিন্তু সিলিয়া থাকে। তাহলে দিস ইজ দ্য লার্জেস্ট অর্গানিজম হ্যাভিং সিলিয়া অ্যাজ দেয়ার লোকোমোটরি অর্গান। ঠিক আছে, সো দিস আর দ্য লার্জেস্ট অ্যানিমাল হ্যাভিং সিলিয়া অ্যাজ লোকোমোটরি অর্গ্যান। ঠিক আছে, তাহলে এরা সিলিয়ার সাহায্যে লোকোমোশন করে থাকে। এইবারে দেখো এই পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং যে সিলিয়ার সাহায্যে লোকোমোশন করে থাকে। তাহলে সিলিয়াগুলো কোথায় থাকে? দেখো আমরা একটা ছবি দেখেছিলাম যে দিস ইজ দ্য টিনোফোরা। এটা আমরা দেখেছিলাম তো তার আগে ভালো করে আগে। এটা দেখেছিলাম টিনোফোরা এবং এখানে মাউথ লাইক অ্যাপেন্ডেজ এবং মাউথ ছিল, এই পোর্শনে মাউথ ছিল। ঠিক আছে, এইবারে এদের গায়ে এবং এখানে আমরা দেখেছিলাম যে দুটো অ্যানাল পোর এইভাবে ছিল। ঠিক আছে, এইবারে দেখো এদের বডিতে 8খানা চিরুনির মতো চিরুনি যেটা দিয়ে মাথার চুল আঁচড়ায়, সেই চিরুনি বা কম্বের মতো স্ট্রাকচার থাকে। মানে 8খানা কীভাবে থাকছে দেখো, জেনারেলি 8খানা থাকছে, কটা হলো? 2, 3, 4, 5, 6, 7, 8টা, এইভাবে 8খানা চিরুনির মতো স্ট্রাকচার থাকে। এবং দেখো এই চিরুনির মতো স্ট্রাকচারগুলো থেকে এগুলোকে আসলে চিরুনির মতো স্ট্রাকচার কেন বলছে? ফার্স্টলি তো এইটা যে এগুলোকে চিরুনির মতো স্ট্রাকচার কেন বলছে, কারণ এই 8খানা এই যে অ্যাপেন্ডেজ অ্যাকচুয়ালি নয়, এটাকে বলা যায় গ্রুভ। সেই 8খানা গ্রুভ থেকে এরকম ছোটো সিলিয়া এইভাবে বেরিয়ে আসে। বুঝতে পারলে? ছোটো এইভাবে সিলিয়া এইভাবে বেরিয়ে আসে। এইবারে দেখো তো এটাকে চিরুনির মতো লাগছে কিনা, এই গ্রুভটাকে নিশ্চয়ই চিরুনির মতো লাগছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে কম্ব লাইক অ্যাপেন্ডেজ। দেখো এইভাবে এই যে 8খানা আমরা টোটাল গ্রুভ দেখতে পেলাম, সেখান থেকে এইরকম ছোটো নিউমারাস সিলিয়া এইভাবে বাইরের দিকে বেরিয়ে আসে। তাহলে এটা দেখতে খানিকটা কেমন? দেখতে খানিকটা দেখো এরকম,
যে এরকম একটা গ্রুপ এবং তার উপরে এরকম সিলিয়া, তাহলে দেখতে অনেকটা চিরুনির মতো লাগছে। তাহলে এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এই স্ট্রাকচারটাকে কী বলছে দেখো, এই যে টোটাল স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটাকে বলে কোম্ব প্লেট বা কম্ব প্লেট। এবং এটাকেই আমরা বড় করে দেখলাম এখানে, এই কম্ব প্লেটের মধ্যে ছোটো ছোটো এগুলো কি সিলিয়া, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি সিলিয়া। তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দিস ইজ দ্য লার্জেস্ট অ্যানিমেল হ্যাভিং সিলিয়া অ্যাজ দ্য লোকোমোটরি অর্গ্যান, এবং সিলিয়া ফর্মস কোম্ব লাইক স্ট্রাকচার বা চিরুনির মতো স্ট্রাকচার তৈরি করে। এবং এইরকম কোম্ব প্লেট, যেটা আমরা দেখলাম যে কোম্ব প্লেট এরকম কটা থাকছে নিডেরিয়ানদের বডিতে, নিডেরিয়ান বললাম, টিনোফোরান্তের বডিতে এরকম কমপ্লিট করা থাকছে 18 নাম্বার, 8খানা এরকম কোম্ব প্লেট এদের বডিতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই কোম্ব লাইক স্ট্রাকচার, এই কোম্ব প্লেট এটা থাকার জন্যই আমি যখন ফার্স্টে বলেছিলাম যে এদেরকে বলা হয় কোম্ব জেলিস, তাহলে আসলে এরা জেলির মতো দেখতে এবং এদের গায়ে এরকম কোম্ব লাইক বা চিরুনির মতো 8খানা প্লেট থাকে, তাই এদেরকে বলা হয় কোম্ব জেলিস। ভেরি ইজি, তাই এদেরকে কী বলা হয় কোম্ব জেলিস। তাহলে এই 8খানা চিরুনির মতো প্লেট বা কোম্ব প্লেট কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, টিনোফোরাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, বোঝা গেল। এবং এদের মেইন ফাংশনটা কি, দে হেল্প ইন লোকোমোশন। এবং সাইড থেকে এখান থেকে আমরা টেন্টিকেলসও দেখতে পাবো এইভাবে টেন্টিকেলসও তোমরা দেখতে পাবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য কোম্ব প্লেটস অ্যান্ড দ্য সিলিয়া হুইচ হেল্পস ইন লোকোমোশন অফ টিনোফোরা। ওকে, এর আগে আমরা ডাইজেশন অলরেডি দেখে ফেলেছি। দেখো ডাইজেশনে আমরা কি দেখলাম, ডাইজেশনে এখানে এদের মাউথ এবং অ্যানাস দেখতে পেয়েছিলাম। এবারে দেখো এখানে ডাইজেশনে একটা পয়েন্ট একটুখানি তোমরা অ্যাড করে নাও, যেদের ক্ষেত্রে ডাইজেশন হচ্ছে, ডাইজেশন কেমন, এদের ক্ষেত্রে ডাইজেশন ক্যান বি এক্সট্রাসেলুলার অর ইন্ট্রাসেলুলার। দ্যাট মিনস ডাইজেশন সেলের মধ্যেও হতে পারে কিংবা সেলের বাইরেও হতে পারে। ওকে, সো এতক্ষণ অবধি আমরা কি দেখলাম তাহলে, টোটাল গ্যাস্ট্রোভাস্কুলার সিস্টেম, রেসপিরেশন কীভাবে হয়, স্কেলেটাল সিস্টেম আছে কি নেই, তারপরে দেখলাম নার্ভাস সিস্টেম, এবং তারপরে দেখলাম এদের লোকোমোশন কীভাবে হয়ে থাকে। এরপরে টিনোফোরান্সদের আর একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্সের কথা আমি বলবো, দ্যাট ইজ দ্য বায়োলুমিনেসেন্স। ওকে, বায়োলুমিনেসেন্স দেখো বায়োলুমিনেসেন্স মানে কি, বায়োলুমিনেসেন্স মানে হচ্ছে এবিলিটি টু এমিট লাইট। ওকে, তো এবিলিটি টু এমিট লাইট, বায়োলুমিনেসেন্স ইজ নাথিং বাট দ্য এবিলিটি টু এমিট লাইট। এবং যখন আমরা ফার্স্ট টিনোফোরা একটা দেখলাম ছবিতে, তখন কি দেখলাম যে টিনোফোরান দেখতে এমন টুনি বাল্বের মতো, তাই না। দ্যাট মিনস লাইক যেমন টুনি বাল্ব থেকে আলো বেরোয়, যেমন টিনোফোরা থেকেও হয়তো মনে হচ্ছে দেখে যে আলো বেরোচ্ছে। এটাই হচ্ছে তাদের বায়োলুমিনেসেন্সের এবিলিটি, মানে যেহেতু তারা দে আর এবেল টু এমিট লাইট, সেই জন্যই তাদেরকে কিন্তু ওই রকম তোমার টুনি বাল্বের মতো দেখাচ্ছে। এবং এই প্রপার্টিটাকেই বলা হচ্ছে বায়োলুমিনেসেন্স। তার মানে কি, যে বায়োলজিক্যাল ম্যাটার, বায়োলজিক্যাল সাবস্টেন্স দ্যাট ক্যান এমিট লাইট। তাহলে এই বায়োলুমিনেসেন্স প্রপার্টি এটা টিনোফোরান্সদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, ঠিক আছে। টিনোফোরান্সদের ক্ষেত্রে কী থাকে, টিনোফোরান্সদের ক্ষেত্রে এক ধরনের প্রোটিন থাকে, ঠিক আছে। টিনোফোরানদের ক্ষেত্রে এক ধরনের প্রোটিন থাকে যেটাকে বলে ফোটোপ্রোটিন। দেখো টিনোফোরান্সদের ক্ষেত্রে এক ধরনের প্রোটিন থাকে যেটাকে বলে ফোটোপ্রোটিনস। এই ফোটোপ্রোটিনস এক ধরনের সেলের মধ্যে থাকে। এই ফোটোপ্রোটিনসগুলো কোথায় থাকে, এক ধরনের সেলের মধ্যে থাকে, প্রেজেন্ট ইনসাইড। এরা কোথায় থাকছে, ফোটোপ্রোটিনস প্রেজেন্ট ইনসাইড ফোটোসাইট সেলস। ফোটোসাইট সেল নামে এক ধরনের সেল থাকে, ফোটোসাইট সেলস নামে এক ধরনের সেলস আছে, যার মধ্যে এক ধরনের বিশেষ টাইপের প্রোটিন দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড দ্য ফোটোপ্রোটিনস। এই ফোটোপ্রোটিনস বিশেষ টাইপের কেন, ফোটোপ্রোটিনসের এত বিশেষত্ব কী আছে, দেখো ইন দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম দিস ফোটোপ্রোটিনস আর স্টিমুলেটেড। ইন দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম, দেখো ক্যালসিয়াম যেখানে থাকবে, ক্যালসিয়াম প্লাস টু আয়ন, এই ক্যালসিয়াম প্লাস টু আয়ন, দিস আয়ন স্টিমুলেট দ্য ফোটোপ্রোটিনস, they stimulate the photoproteins, and after activated by these calcium ions
after activated by these calcium ions, these photoproteins which are special types of proteins, they get stimulated. ফটোপ্রোটিনসগুলো কী হয়, স্টিমুলেট হয়ে যায় এবং দে এমিট লাইট। তাহলে ফটোপ্রোটিন আফটার গেটিং স্টিমুলেটেড বাই দ্য ক্যালসিয়াম আয়ন্স, দে গেট স্টিমুলেটেড অ্যান্ড দেন দে ইমিট লাইট। এই ক্যালসিয়ামটা তাহলে কোথায় থাকছে? দিস ক্যালসিয়াম ইজ প্রেজেন্ট ইন সি ওয়াটার। সামুদ্রিক জলে যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামটাই কিন্তু ফটোপ্রোটিনকে কী করছে, স্টিমুলেট করছে এবং তারপরে সেই স্টিমুলেটেড ফটোপ্রোটিন লাইটকে এমিট করছে। এইটাই দেখো একটুখানি তোমরা যদি ভালো করে খেয়াল করে ভাবো, দেখবে যে দিস ইজ দ্য পয়েন্ট অফ বিগিনিং অফ ডেভেলপমেন্ট অফ আই। আমাদের চোখে কী হয়, আমাদের চোখেও এরকম কিছু প্রোটিন আছে যারা কি স্টিমুলেটেড হচ্ছে লাইটের দ্বারা এবং তারপরে আমরা লাইটকে সেন্স করতে পারছি এবং তারপরে আমাদের যে ভিজুয়াল এরিয়ার মধ্যে আমরা সমস্ত জিনিসকে দেখতে পাচ্ছি, তাই না? তোমার ভিজিবল রেডিয়েশনকে দেখতে পাচ্ছি, ভিজিবল লাইটকে দেখতে পাচ্ছি। এই যে আমাদের এত ডেভেলপড চোখ, এই চোখ ডেভেলপমেন্টের শুরুটা হয়েছিল টিনোফোরান্সদের এই ফটোপ্রোটিন ডেভেলপমেন্টের মধ্য দিয়ে। তাহলে টিনোফোরান্সদের যে বডিতে এই যে আমরা ফটোপ্রোটিন দেখতে পাচ্ছি, দ্যাট আর স্পেশাল টাইপ অফ প্রোটিন দ্যাট গেট স্টিমুলেটেড ইন দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম 2+ অ্যান্ড এমিট লাইট। এই ফটোপ্রোটিন, দিস ইজ দ্য বিগিনিং অফ লাইট স্টিমুলেটেড প্রোটিন, দ্যাট মিনস দিস ইজ দ্য বিগিনিং অফ আই। তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দিস ইজ দ্য বিগিনিং, ইট ইজ দ্য beginning of light stimulated proteins, or this is the beginning of the eye. Okay, so this is very very important characteristics of ctenophorans, that they are able to emit light, that means they show the properties of bioluminescence. তাই তুমি যদি কখনো বাই চান্স সুযোগ পাও এবং তুমি যদি চলে যাও সমুদ্রের সারফেস থেকে 3000 মিটার গভীরে, তখন তুমি সেখানে দেখবে কতগুলো টুনি লাইট জ্বলছে। সেই টুনি লাইটগুলো কিন্তু টিনোফোরান্স, যাদের মধ্যে স্পেশাল টাইপের ফটোপ্রোটিন আছে যেগুলো ক্যালসিয়াম দ্বারা স্টিমুলেটেড হয়ে লাইটকে এমিট করতে পারে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে রিপ্রোডাকশান। যেদের রিপ্রোডাকশান কেমন হবে, লেট আস টক অ্যাবাউট দেয়ার রিপ্রোডাকশান। দেখো, এরা এক্সক্লুসিভলি সেক্সুয়াল রিপ্রোডাকশান শো করে। তাহলে দে শো অনলি সেক্সুয়াল রিপ্রোডাকশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিনোফোরান্সদের ক্ষেত্রে ওয়ান অ্যান্ড অনলি সেক্সুয়াল রিপ্রোডাকশান দেখতে পাওয়া যায়। ওকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে কি? এখানে দুটো গ্যামেট তৈরি হবে, গ্যামেটের ফার্টিলাইজেশন হবে। তাহলে ফার্টিলাইজেশনটা কি এক্সটার্নাল, মানে বডির মধ্যে হয়, নাকি ইন্টারনাল? এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল। দ্যাট মিনস ফার্টিলাইজেশন সমুদ্রের জলের মধ্যে হয়, ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল, ফার্টিলাইজেশন সমুদ্রের জলের মধ্যে হয়। এবং এদের ডেভেলপমেন্ট কি ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট? মানে ফার্টিলাইজেশন হওয়ার পরে জাইগোট থেকে ডিরেক্টলি নতুন টিনোফোরা তৈরি হয়, নাকি জাইগোট থেকে লার্ভা তৈরি হয়? এদের ডেভেলপমেন্ট হচ্ছে ইনডাইরেক্ট। দ্যাট মিনস ফার্টিলাইজেশনের পরে যে জাইগোটটা তৈরি হয়, সেই জাইগোটটা ডিরেক্টলি একটা অ্যাডাল্ট টিনোফোরায় পরিণত হয় না। এই জাইগোটটা ফার্স্টে একটা লার্ভাল স্টেজের মধ্যে দিয়ে যায়, এবং সার্টেনলি দিস লার্ভাল স্টেজ ইজ মরফোলজিক্যালি ডিস্টিংক্ট ফ্রম দ্য অ্যাডাল্ট। বুঝতে পারলে? তাহলে যেমন আমরা দেখেছিলাম যে নিডেরিয়ান্সদের ক্ষেত্রে একটা লার্ভাল স্টেজ দেখতে পাওয়া যায়। অন দিস কন্ট্রারি, এই পয়েন্টটা তোমরা বলে দাও কমেন্টে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লার্ভাল স্টেজ অফ নিডেরিয়া। নিডেরিয়ান্সদের ক্ষেত্রে যে লার্ভাল স্টেজ দেখতে পাওয়া যায় তার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং মনে থাকলে পরিফেরাটাও বলে দাও। সমস্ত ফাইলামের লার্ভাল স্টেজগুলোর নাম মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে টিনোফোরানদের ক্ষেত্রেও এরকম একটা লার্ভাল স্টেজ দেখতে পাওয়া যায়। দেয়ার ডেভেলপমেন্ট কেমন? ডেভেলপমেন্ট হলো ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। তাহলে দে হ্যাভ এ লার্ভাল স্টেজ, এবং এই লার্ভাল স্টেজের নাম কি? সাইডিপিড লার্ভা। ওকে, সাইডিপিড লার্ভা, বোঝা গেল? তাহলে দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে এদের লার্ভাল স্টেজটার নাম কি? সাইডিপিড লার্ভা, রাইট? এরপরে দেখো নেক্সট পয়েন্ট আমরা যেটা দেখব, যে এদের বডিতেও কিছু স্পেশালাইজড সেলস থাকে। যেমন আমরা দেখেছিলাম যে পরিফেরেন্সদের বডিতে কিছু ক্যারেক্টারিস্টিক সেলস থাকে, দে আর কল্ড কোয়ানোসাইটিক সেল অর কলার সেল। নিডেরিয়ান্সদের বডিতে আমরা দেখেছিলাম যে নিটোব্লাস্ট সেল নামে এক ধরনের স্পেশালাইজড সেল থাকে।
টিনোফোরাসদের ক্ষেত্রেও এরকম এক ধরনের স্পেশালাইজড সেলস দেখতে পাওয়া যায়, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য নেম অফ দিস ক্যারেক্টারিস্টিক স্পেশালাইজড সেলস অফ টিনোফোরাস ইজ দ্য কলোব্লাস্ট সেল অর ল্যাসো সেলস। ওকে, সো টিনোফোরাসদের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক সেলস, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক সেলস আর কলোব্লাস্ট সেলস অর ল্যাসো সেলস। তাহলে আমরা দেখেছিলাম পরিফেরাসদের ক্ষেত্রে কোয়ানোসিটিক সেল অর কলার সেল, নিডেরিয়ান্সদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তোমার নিডোব্লাস্ট সেল, এবং এখানে আমরা টিনোফোরাসের ক্ষেত্রে দেখছি কলোব্লাস্ট সেল অর ল্যাসো সেলস, দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক সেলস। এবং বলো তো ক্যারেক্টারিস্টিক সেলস এই টার্মটার মানে কি? এটা টার্মটার মানে ভেরি সিম্পল, যে যদি কলোব্লাস্ট সেল থাকে তাহলে চোখ বন্ধ করে আমরা বলে দেবো যে দ্যাট ইজ দ্য টিনোফোরা। ওকে, না দেখো কলোব্লাস্ট সেল এটার ক্যারেক্টারিস্টিকটা কেমন, কলোব্লাস্ট সেলটার আসলে কাজ কী? এই কলোব্লাস্ট সেলগুলো আসলে আমরা যেটা দেখলাম টেন্টাকেলস, তাই না, টেন্টাকেলস দেখেছিলাম মনে আছে, যেরকম একটা টিনোফোরা রয়েছে এবং তার বাইরে এইভাবে দুটো টেন্টাকেল দেখতে পাওয়া যাচ্ছে। এই টেন্টাকেলগুলোতেই থাকছে কলোব্লাস্ট সেল, ঠিক আছে। এই কলোব্লাস্ট সেল দে আর অ্যাকচুয়ালি অ্যাডহেসিভ সেলস, ঠিক আছে, দে আর অ্যাকচুয়ালি অ্যাডহেসিভ সেলস। এই অ্যাডহেসিভ সেলসগুলোর সেল সারফেসে এক ধরনের অ্যাডহেসিভ গ্র্যানিউলস থাকে, ঠিক আছে। এই অ্যাডহেসিভ গ্র্যানিউলসগুলো যখন রাপচার হয়ে যায় তখন এক ধরনের অ্যাডহেসিভ সাবস্টেন্স বেরোয়। অ্যাডহেসিভ সাবস্টেন্স মানে কি? আঠালো পদার্থ। তাহলে দেখো ফার্স্টলি দেখো যে আমরা যেটা দেখেছিলাম যে টেন্টেকেলস, ঠিক আছে, ধরে নাও আমি এখানে আবার একটা আঁকছি টিনোফোরা, দিস ইজ দ্য টিনোফোরা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিস আর টু টেন্টেকেলস। এই টেন্টেকেলসগুলোর মধ্যে এই কলোব্লাস্ট সেলগুলো থাকছে। এই কলোব্লাস্ট সেলসের যে সারফেস, কলোব্লাস্ট সেলসের সারফেসে এক ধরনের অ্যাডহেসিভ গ্র্যানিউলস থাকে, অ্যাডহেসিভ দানা, ঠিক আছে। এবারে যখন এই টিনোফোরাটা কোনো একটা শিকারের সংস্পর্শে আসে, প্রের সংস্পর্শে আসে, তখন তাদের সেল সারফেসে মানে কলোব্লাস্ট সেল সারফেসে থাকা এই অ্যাডহেসিভ গ্র্যানিউলগুলো রাপচার হয়ে যায়, ভেঙে যায়, এবং তার ফলে প্রচুর অ্যাডহেসিভ সাবস্টেন্স, প্রচুর আঠালো পদার্থ আশেপাশে ছড়িয়ে পড়ে। সেই আঠালো পদার্থ দ্বারা কী হয় না, যে তোমার শিকার প্রাণীটা বা প্রেটা সেটা টিনোফোরার সাথে লেগে যায় এবং তারপরে সেটাকে টিনোফোরা ক্যাপচার করে নেয়, ঠিক আছে। তাহলে অ্যাডহেসিভ সেলস আর দ্য কলোব্লাস্ট সেলস, দিস অ্যাডহেসিভ সেলস হ্যাভ অ্যাডহেসিভ গ্র্যানিউল, ঠিক আছে। ফার্স্টলি তো দিস অ্যাডহেসিভ সেলস আর প্রেজেন্ট ইন দ্য টেন্টাকেলস, ওকে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে দে আর প্রেজেন্ট ইন টেন্টাকেলস, অ্যান্ড নেক্সট পয়েন্ট হচ্ছে দে হ্যাভ অ্যাডহেসিভ গ্র্যানিউলস, এবং এই অ্যাডহেসিভ গ্র্যানিউলস কী করে? রিলিজ অ্যাডহেসিভ সাবস্টেন্সেস আফটার গেটিং রাপচার্ড। তাহলে রাপচার হয়ে যাওয়ার পরে এটা কী করে? অ্যাডহেসিভ সাবস্টেন্স রিলিজ করে, অ্যান্ড দিস অ্যাডহেসিভ সাবস্টেন্স ইউজড টু ক্যাপচার প্রে, মানে শিকার প্রাণীকে ক্যাপচার করতে এই অ্যাডহেসিভ সাবস্টেন্স কী করছে? হেল্প করছে। বোঝা গেল? এইবারে দেখো এই সেলটা কেমন হয়, মানে এই কলোব্লাস্ট সেলসের স্ট্রাকচারটা আসলে কেমন, এটা এবারে দেখা যাক। দেখো কলোব্লাস্ট সেলে দু ধরনের ফিলামেন্ট থাকে, একটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল ফিলামেন্ট এবং আরেকটা হচ্ছে তোমার স্পাইরাল ফিলামেন্ট, ঠিক আছে। তাহলে কলোব্লাস্ট সেলের দু ধরনের ফিলামেন্ট থাকে, একটা হচ্ছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট এবং আরেকটা হচ্ছে তোমার স্পাইরাল ফিলামেন্ট, ঠিক আছে। দেখো ফার্স্ট পয়েন্টে আমরা যেটা দেখছি যে অ্যাক্সিয়াল ফিলামেন্ট, এই যে আমরা দেখছি অ্যাক্সিয়াল ফিলামেন্ট না, এই অ্যাক্সিয়াল ফিলামেন্টে এরকম থাকে, এবং এই অ্যাক্সিয়াল ফিলামেন্টের একদম এন্ড পজিশানে, মানে এখানে এই অ্যাক্সিয়াল ফিলামেন্টের একদম এন্ড পজিশানে এখানে একটা ডোম শেপড স্ট্রাকচার থাকে, ঠিক আছে। একটা ডোম শেপড স্ট্রাকচার এইভাবে দেখতে পাওয়া যায়, এবং এই ডোম শেপড স্ট্রাকচারের সারফেসে কিছু অ্যাডহেসিভ গ্র্যানিউলস এইভাবে থাকে। সো দিস আর দ্য অ্যাডহেসিভ গ্র্যানিউলস, okay, so these are the adhesive granules and this is the axial filament. আর এই axial filamentকে পেঁচিয়ে থাকে আর এক ধরনের ফিলামেন্ট, দ্যাট ইজ কল্ড দ্য স্পাইরাল ফিলামেন্ট।
এইভাবে অ্যাক্সিয়াল ফিলামেন্টকে পেঁচিয়ে থাকে আরেক ধরনের ফিলামেন্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য স্পাইরাল ফিলামেন্ট। তাহলে এদের এই সেলে দু ধরনের ফিলামেন্ট থাকে, একটা হচ্ছে কয়েলড স্পাইরাল ফিলামেন্ট আর একটা হচ্ছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট। এবং অ্যাক্সিয়াল ফিলামেন্টের এপিক্যাল এন্ডে এরকম ডোম শেপড স্ট্রাকচার থাকে যার সারফেসে থাকে অ্যাডহেসিভ গ্র্যানিউলস। এবং যখন এই ডোম শেপড স্ট্রাকচারটা কোনো একটা প্রে পার্টিকেল বা প্রে অর্গানিজমের, মানে ধরুন একটা ছোটো লার্ভা এখানে এসছে, এখানে এর কন্ট্যাক্টে এসছে, যখন কোনো ছোটো লার্ভা বা এরকম কোনো প্রে পার্টিকেলস এই ডোম শেপ যে সাবস্টেন্স, ডোম শেপ স্ট্রাকচার এটার কন্ট্যাক্টে আসে, তখন এই অ্যাডহেসিভ গ্র্যানিউলগুলো রাপচার হয়ে যায় এবং প্রচুর অ্যাডহেসিভ সাবস্টেন্স এখানে সিক্রেটেড হয়। এবং যখন এই অ্যাডহেসিভ সাবস্টেন্স এখানে সিক্রেটেড হয়, তখন এই প্রে পার্টিকেলটা বা প্রে অর্গানিজমটা, মানে এই লার্ভাটা আর পালিয়ে যেতে পারে না, তখন এটাকে ক্যাপচার করে নেয় টিনোফোরা। সো দিস কলোব্লাস্ট সেল, দ্যাট ইজ অ্যাডহেসিভ সেল দ্যাট হেল্পস ইন ক্যাপচারিং দ্য প্রে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টিনোফোরা। এবারে আমরা একদম লাস্টে এসে গেছি, যেখানে আমরা এই ব্যাপারটা সম্পর্কে আলোচনা করব যে কেন টিনোফোরারা ফুড চেইনে একেবারে ইনসিগনিফিকেন্ট। দেখো, টিনোফোরান্সদের ক্ষেত্রে জেনারেলি টিনোফোরান্সদের বডিতে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইন দ্য বডি অফ দ্য টিনোফোরান্সদের বডিতে কার্বনের পরিমাণ কম থাকে, কার্বনের পরিমাণ কম থাকে এবং এদের বডিতে শুধুমাত্র জেলি লাইক সাবস্টেন্স এটা অনেক বেশি থাকে। যেহেতু কার্বনের পরিমাণ কম থাকে এবং জেলি লাইক সাবস্টেন্স অনেক বেশি থাকে, তাই এদেরকে কেউ খাবার হিসাবে গ্রহণ করে না, ঠিক আছে। দে আর নট এ ভেরি গুড ফুড। এদেরকে খাবার হিসাবে কেউ খুব একটা খেতে চায় না, কারণ এদের বডিতে কার্বনের পরিমাণ কম, তাই এদেরকে খেলে এনার্জি কম পাওয়া যায়। আর একটা পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, যে টিনোফোরান্সটা সমুদ্রের অনেক গভীরে থাকে। টিনোফোরান্সটা কলোনি ফর্ম করে থাকে না, তারা সিঙ্গেলভাবে থাকে, ঠিক আছে। এবং সেই জন্য সমুদ্রে অনেক গভীরে থাকার জন্য কী হয়, যে তারা খুব ভালো শিকারও করতে পারে না। দে আর নট এ গুড প্রিডেটর, ঠিক আছে। তাহলে তাদেরকে কেউ খায়ও না, আর তারাও বেশি কাউকে খেতে পারে না। তাই জন্য দে আর ইনসিগনিফিকেন্ট ইন দ্য ফুড চেইন, মানে ফুড চেইনের একদম ডেড এন্ডে এসে এরা ঠেকেছে। তাহলে এখানে দুটো পয়েন্ট তোমরা লিখে নাও, যে দে আর প্রেজেন্ট অ্যাট দ্য ডেড এন্ড in the marine food chain and they are insignificant in the food chain because they are not a good food. এদেরকে কেউ খাবার হিসাবে গ্রহণ করতে চায় না, এবং অলসো দে আর নট এ গুড প্রিডেটার। তার মানে এরাও কাউকে খুব একটা খাবার হিসাবে যে গ্রহণ করতে পারে সেটাও নয়। সেই জন্য কি দেখা যাচ্ছে, যে দে আর প্রেজেন্ট অ্যাট দ্য ডেড এন্ড অফ দ্য মেরাইন ফুড চেইন। ওকে, নাও লাস্টলি দ্য এক্সাম্পলস অফ দ্য টিনোফোরা অ্যাকর্ডিং টু দ্য এনসিইআরটি উই হ্যাভ টু সি দ্যাট এক্সাম্পলস অফ দ্য টিনোফোরা দ্যাট আর প্লুরোব্রাসিয়া, ঠিক আছে, প্লুরোব্রাসিয়া বা প্লুরোব্র্যাকিয়াও বলতে পারো। তারপরে আমরা আছে টিনোপ্ল্যানা এবং হর্মিফোরা। These are some examples of Tinophorans. So these are some examples of Tinophorans. So this is all about the Tinophorans, যেটা আমাদের জানতে হবে পরীক্ষার জন্য নিটে জেনারেলি এই রিলেটেড কোশ্চেনই আসে। তারপরে দেখো আমরা আর কয়েকটা টিনোফোরাসকে দেখে নিই। এখানে দেখো এই টিনোফোরাকে দেখা যাচ্ছে, এই টিনোফোরাটা দেখতে পাচ্ছ যে ট্রান্সপারেন্ট। ফার্স্টলি তো এখানে দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট, এই যে ট্রান্সপারেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এবারে দেখো এখানে মাউথের ওপেনিং রয়েছে, এখানে দুটো সাইডে অ্যানাল ওপেনিং রয়েছে, ঠিক আছে। এবং দেখো তারপরে এরা দেখো যে বায়োলুমিনেসেন্স প্রপার্টি শো করছে, গ্রিন এবং রেড লাইট এরা রিফ্লেক্ট করছে বা এমিট করছে বলা যেতে পারে, গ্রিন এবং রেড লাইট। এই দেখো ছোটো টেন্টিকেলসটা দেখতে পাওয়া যাচ্ছে, টেন্টিকেলসের উপরে কলোব্লাস্ট সেল থাকবে। এবং তোমরা এখানে হয়তো খেয়াল করলে একটু দেখতে পাবে যেখানে কিছু এরকম গ্রুভও দেখতে পাওয়া যাচ্ছে, যার মধ্যে কম্প প্লেটগুলো থাকে, ঠিক আছে। 8খানা কম্প প্লেট এরকম দেখতে পাওয়া যায়। সো দিস ইজ অ্যান এক্সাম্পল, দিস ইজ অ্যান ইমেজ অফ টিনোফোরা। নেক্সট ইমেজ দেখো, এই আরেকটা ইমেজ দেখতে পাওয়া যাচ্ছে, এখানেও দেখতে পাচ্ছ যে এরা বায়োলুমিনেসেন্স প্রপার্টি শো করছে এবং দে আর জেলি লাইক মেটেরিয়ালস। ওকে, সো দিস আর সাম ইমেজেস অফ টিনোফোরা। নাও লেটস গো ব্যাক টু দ্য এনসিইআরটি অ্যান্ড সি যে আমরা যেগুলো পড়েছি সেগুলো অ্যাকর্ডিং টু এনসিইআরটি হয়েছে কিনা। সো লেট আস সি। সো এনসিইআরটিতে খুবই কম লেখা রয়েছে টিনোফোরা সম্পর্কে। দেখো, টিনোফোরা কমনলি নোন অ্যাজ সি ওয়ালনাট, কোম্ব জেলিস অর সি গুসবেরিস, ঠিক আছে। দে আর এক্সক্লুসিভলি ম্যারাইন, এটা আমি বলেছি। দে আর রেডিয়ালি সিমেট্রিক্যাল, দে আর ডিপ্লোব্লাস্টিক, দে আর টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। দ্য বডি বিয়ার্স 8 এক্সটার্নাল রোস অফ সিলেটেড কমপ্লেটস, তাহলে কটা থাকছে? 8খানা থাকছে। হুইচ হেল্পস ইন লোকোমোশন, এটাও বলে দিলাম। ডাইজেশন ইজ বোথ এক্সট্রাসেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার। বায়োলুমিনেসেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। বায়োলুমিনেসেন্স মানে কি? দ্য প্রপার্টি অফ এ লিভিং অর্গানিজম টু ইমিট দ্য লাইট ইজ ওয়েল মার্কড ইন টিনোফোরা।
তারপরে দেখো সেক্সেস আর নট সেপারেটেড, এই একটা পয়েন্ট যেটা আমি বলিনি যে টিনোফোরাসের ক্ষেত্রে সেক্সেস আর নট সেপারেটেড, দ্যাট মিনস যে একটা টিনোফোরার মধ্যেই একটা টিনোফোরাই তোমার মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট দুটোকেই প্রডিউস করতে পারে। এদের ক্ষেত্রে আলাদা করে কোনো মেল টিনোফোরা বা কোনো ফিমেল টিনোফোরা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। সো দেয়ার সেক্সেস আর নট সেপারেটেড। রিপ্রোডাকশন টেক্স প্লেস অনলি বাই সেক্সুয়াল মিনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেদের ক্ষেত্রে অনলি সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়। অ্যান্ড ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল উইথ ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট মানে কি, এখানে লার্ভাল স্টেজ রয়েছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লার্ভা? সাইডেপিড লার্ভা। ওকে, what are the examples? Pleurobrachia and Tinoplana, these are the examples according to the NCERT. দেখো এখানে একটা টিনোফোরার ছবি দেখতে পাচ্ছি এবং এখানে এই যে গ্রিন পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই যে গ্রিন পোর্শনটা, এইটা হচ্ছে কি কমপ্লেট। এবং তোমরা গুণে দেখো কটা আছে কমপ্লেট, 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা কমপ্লেট এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং সাইড থেকে যে দুটো ঝুলছে এরা হচ্ছে টেন্টেকেলস। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টিনোফোরা। তোমরা টিনোফোরাটা এবারে ভালো করে পড়ো। টিনোফোরা ইজ এ ভেরি স্মল ফাইলাম। টিনোফোরা সম্পর্কে বেশি কিছু নেই, তো খুবই ছোট, তাই খুব কম সময়ের মধ্যে আমরা টিনোফোরাটাকে কমপ্লিট করে ফেলতে পারলাম। এবারে তোমরা টিনোফোরাটা নোটস যেগুলো নিয়েছো সেগুলো ভালো করে পড়ো, ঠিক আছে, এর বিশেষ বিশেষ প্রপার্টিসগুলো পড়ো। এবং যখন পড়বে একটা ফাইলাম আগের ফাইলামগুলোর সাথে একটু কম্পেয়ার করে পড়ার চেষ্টা করবে, তাতে কী হবে তোমাদের ভালো মনে থাকবে, বুঝেছো? যখন কম্পেয়ার করে পড়া হয় না তখন ভালো মনে থাকে। একটা শুধু মুখস্থ করতে চাইলে তাহলে ইট ইজ টাফ, কিন্তু তুমি যদি কম্পেয়ার করে পড়তে থাকো, একটার সাথে আরেকটা কম্পেয়ার করে পড়তে থাকো, দরকার হলে একটা চার্টও বানিয়ে নিতে পারো, ঠিক আছে, তাহলে ভালো তোমরা ইজিলি মনে রাখতে পারবে। কারণ অ্যানিম্যাল কিংডমে প্রচুর ফ্যাক্টস আছে, তাই এগুলোকে বারবার প্র্যাকটিস করে কম্পেয়ার করে পড়ে এগুলোকে মনে রাখতে হবে। সো আজকে এই অবধি, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী ফাইলাম লাইক প্লাটিহেলমিনথিস এটা আমরা পড়বো। ওকে।